প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো বর্তমান করোনা পরিস্থিতির কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টাঙ্গাইল অনলাইন স্কুল অনলাইনের মাধ্যমে নিয়ে এসেছে তোমাদের জন্য শ্রেণী কার্যক্রম। তো আশা করি এ থেকে তোমরা অনেকটা উপকৃত হচ্ছ। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি নাজমুল হুদা, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, কুমলীনন্দন উচ্চ বিদ্যালয়, করটিয়া, টাঙ্গাইল সদর। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রসায়ন, শ্রেণী নবম দশম, তাই হচ্ছে তৃতীয় পদার্থের গঠন। তো আমার আলোচনার বিষয় সমূহ হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপ শক্তি স্তরের সম্পর্কে ধারণা, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো আমরা শুরুতে চলে যাই পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা আগে জেনেছি যে পরমাণুতে এক বা একাধিক প্রধান শক্তি স্তর বিদ্যমান আছে। এই প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ভর করে হচ্ছে 2n² সূত্রের উপরে। 2n² এর উপরে এই প্রধান কোয়ান্টাম সংখ্যায় প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তো আমরা দেখি তাহলে বোর মডেল অনুযায়ী n এর মান হচ্ছে 1 2 3 4 ডট 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 এরকম। n = 1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, 3 হলে তৃতীয় শক্তি স্তর, 4 হলে চতুর্থ শক্তি স্তর, এরকম প্রমাণ হয়ে যাবে। এখন দেখি কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, তা অবশ্যই নির্ভর করবে 2n² এর উপরে। তো বসাই 2n² দেখি তাহলে n = 1 হলে বোর মডেল অনুযায়ী বলছে n = 1 বা প্রথম শক্তি স্তর k সেল, k সেলে থাকে, k সেলে আছে হচ্ছে তাহলে 2 গুণন 1² তাহলে 2। তার মানে k সেলে ইলেকট্রন থাকতে পারবে দুইটি। n = 2 হলে l সেল, l সেলে ইলেকট্রন থাকতে পারবে 2 গুণন 2², তার মানে 2 গুণে 4, 4 গুণে 8, 8টি ইলেকট্রন থাকতে পারবে। n = 3 হলে n সেল, অর্থাৎ n সেলে ইলেকট্রন থাকবে তাহলে অনুরূপভাবে 2 গুণন 3², 3 থেকে 9, 9 গুণে 18, 18টি ইলেকট্রন থাকতে পারবে তাহলে তৃতীয় শক্তি স্তরে বা n সেলে। অনুরূপভাবে 4 হলে n শক্তি স্তর হচ্ছে n শক্তি স্তরে n সেল, এখানে ইলেকট্রন থাকবে 2 গুণন 4², তার মানে হচ্ছে 4 32টি। আর চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 32টি। এরকম ক্রমান্বয়ে 2n² এর উপরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করবে। তো আমরা এখন দেখি সূত্র থেকে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে দেখি আমরা দেখি তাহলে লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে এই ইলেকট্রন সংখ্যা 3। তো 2n² সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে প্রথমে k সেলে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা জানি যে k সেলে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 2টি, তাহলে 2টি দিয়ে নিলাম। তাহলে 3 থেকে 2 গেলে থাকে 1, 1টি ইলেকট্রন থাকবে l সেলে। আবার সোডিয়ামের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 11টি। তাহলে এই 11টি ইলেকট্রন হচ্ছে প্রথমে আমার সূত্র n² সূত্র অনুযায়ী প্রথমে k সেলে 2টি ইলেকট্রন যাবে, বাকি থাকে 2, 11 থেকে 2 গেলে থাকে 9টি। 9টি ইলেকট্রনের মধ্যে আমি জানি l সেলে 8টি ইলেকট্রন থাকতে পারবে, তাহলে 8 আর 2 10টি, বাকি একটি ইলেকট্রন হচ্ছে n সেলে প্রবেশ করবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অনুরূপ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13, তাহলে প্রথম k সেলে যাবে 2টি, l সেলে যাবে 8টি, বাকি হচ্ছে 8 আর 2 10, বাকি থাকে 3টি, 3টি হচ্ছে n সেলে চলে যাবে।
তাহলে আমরা খুব সহজে প্রথম পরমাণু প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রথম প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সম্পর্কিত ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানলাম। এবার উপশক্তি স্তর সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। তো উপশক্তি স্তরের সম্পর্কে জানতে গেলে আমাদের প্রত্যেকটি শক্তি স্তরের আবার এক বা একাধিক উপশক্তি স্তর বিদ্যমান। সেই উপশক্তি স্তরকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল দিয়ে প্রকাশ করা হয়। এখন এই এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে এল এর মানটা। আর এই উপশক্তি স্তর সমূহকে অরবিটাল বলা হয়। আমরা জানি যে 4টি অরবিটাল রয়েছে s p d এবং f। s p এবং d অরবিটাল s p d এবং f অরবিটাল সমূহের বিভিন্ন মান রয়েছে। সে মানগুলো হচ্ছে s এর ক্ষেত্রে 0 বা 0, p এর ক্ষেত্রে হচ্ছে 1, d এর ক্ষেত্রে হচ্ছে 2, f এর ক্ষেত্রে হচ্ছে 3। তাহলে এখন আমরা দেখব যে কোন শক্তি স্তরে কতটি অরবিটাল বা উপশক্তি স্তর থাকতে পারবে। তো আমরা যখন n এর মান 1 বা n এর মান 1 হলে n = 1 হলে l এর মান হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে এই ক্ষেত্রে তাহলে উপশক্তি স্তর হচ্ছে 1s, মানে একটি উপশক্তি স্তর বিদ্যমান এক n এর মান 1 বা প্রথম শক্তি স্তরে। তো n = 2 হলে তাহলে l এর মান হচ্ছে 0, 1, অর্থাৎ উপশক্তি স্তর রয়েছে 2s 2p, দুইটি উপশক্তি স্তর। n = 3 হলে l এর মান হচ্ছে 0, 1, 2, অর্থাৎ হচ্ছে 3s 3p 3d। অনুরূপভাবে n = 4 হলে l হচ্ছে 0, 1, 2, 3, অর্থাৎ হচ্ছে 4s 4p 4d 4f। এখন আমরা দেখব যে কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, কোন অরবিটাল সমূহে বা কোন উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ভর করে 2 × 2m + 1 এই সূত্রের উপরে। তো আমরা আগেই জেনেছি যে s অরবিটালের ক্ষেত্রে আমরা দেখি যে s এর মান হচ্ছে 0, এটা আমরা আগেই জেনেছি। তো দেখি আমরা এই সূত্রে s এর মানটা বসে 2 × 2 × 0 + 1। তার মানে s উপস্তরে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 2টি। অনুরূপভাবে আমরা p এর ক্ষেত্রে দেখি p এর মান হচ্ছে 1 + 1, অর্থাৎ p অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 6টি। তো d এর ক্ষেত্রে আমরা দেখি আমরা 2 × 4 + 1 5 5 × 10 10টি। f অরবিটালের ক্ষেত্রে আমরা দেখি তার মানে আমরা বলতে পারি যে s উপস্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু কম সংখ্যক থাকতে পারবে সর্বোচ্চ সংখ্যক হচ্ছে 2টি। p অরবিটালে অনুরূপভাবে 6টি ইলেকট্রন কম থাকতে পারবে কিন্তু সর্বোচ্চ হচ্ছে 6টি। d অরবিটালে ঠিক একই, কম থাকবে কিন্তু সর্বোচ্চ থাকবে 10টি। f অরবিটালে সব কম থাকতে পারবে কিন্তু সর্বোচ্চ থাকতে পারবে 14টি।
তো আমরা উপস্তর সম্পর্কে খুব সহজেই জানলাম। এখন দেখি আমরা এর পরের আলোচনা বিষয় আমাদের হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। তো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতিতে আমরা শুরুতে আলোচনা করব পরমাণুর ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল গ্রহণ করবে। তো কোনটি নিম্ন শক্তি এবং কোনটি উচ্চ শক্তি সেটা সম্পর্কে আমরা কিভাবে জানবো? তো উচ্চ এবং নিম্ন শক্তি সম্পর্কে একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে উচ্চ নিম্ন শক্তি সম্পর্কে কোনটা উচ্চ শক্তি স্তর এবং কোনটা নিম্ন শক্তি স্তর সেই সম্পর্কে আমরা n+l সূত্র দিয়ে সহজে জানতে পারি। তো n+l অনুযায়ী আমরা তাহলে দেখি থ্রি ডি এবং 4s এর ক্ষেত্রে আমরা বিবেচনা করি। 3D তে হচ্ছে 3 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা আর d হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর, আর অনুরূপভাবে 4s এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো আমরা দেখি n+l এর মান বসিয়ে n+l এর ক্ষেত্রে 3D এর জন্য n এর মান হচ্ছে 3+। আমরা আগে জেনেছিলাম যে s = 0, p = 1, d = 2, f = 3। তো d এর ক্ষেত্রে আমরা জানি যে 2, এখানে হচ্ছে মান হচ্ছে 2। তো d n+l এ বসাইলে এখানে d এর মান হচ্ছে 2, তো 3 + 2 আমার এখানে মান হচ্ছে 5। তাহলে আমি হচ্ছে 3D এর জন্য মান পেয়ে গেছি। এবার 4s এর জন্য আমি n+l এ বসাবো। 4s এর জন্য বসিয়ে দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার এখানে হচ্ছে n এর মান হচ্ছে 4, তাহলে 4টা বসাই আমি, প্লাস s এর জন্য হচ্ছে আমার মান হচ্ছে 0, তার মানে 4 + 0 তার মানে 4। অর্থাৎ আমরা দেখতেছি যে 3D এবং 4s এর মধ্যে 4s এর মান হচ্ছে 4 এবং 3D এর মান হচ্ছে 5। তার মানে 4s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এবং হচ্ছে 3D হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল, কারণ এর মান হচ্ছে 4, এর মান 5। তাহলে পরমাণু ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে যাবে, তারপর ক্রমান্বয়ে 3D অরবিটালে প্রবেশ করবে। তাহলে আমরা দেখি এখন একটা প্র্যাকটিসে চলে যাই যে উচ্চ শক্তি এবং নিম্ন শক্তির অরবিটাল সম্পর্কে ধারণা দিলাম সেটাতে আমরা এখন একটু প্র্যাকটিস করব। দেখি পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 19। তো পটাশিয়ামের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখি ইলেকট্রন বিন্যাস করে প্রথমে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d এবং 4s বিদ্যমান। 3p এর পরে 3d এবং তারপরে 4s। এখন আমরা জেনেছি যে পরমাণু ইলেকট্রন সমূহ প্রথমে হচ্ছে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। যেহেতু 4s এর শক্তি স্তর কম আর 3d বেশি, কিন্তু নিয়ম অনুযায়ী 3d তে আগে যাওয়ার কথা ছিল, কারণ হচ্ছে 3d এর 3 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার মানে তৃতীয় স্তরে, আর 4 হচ্ছে চতুর্থ স্তরে। কিন্তু এখানে শক্তি স্তর তৃতীয় 3d এর চেয়ে 4s হচ্ছে নিম্ন, তাই হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যাবে, এখানে 0 হবে। তো আমরা বলতে পারি পটাশিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যাবে। তো এখন আমাদের তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো হয়ে গেল। এখন ব্যতিক্রমধর্মী নিয়মের মধ্যে আমরা আলোচনা করব। তো ব্যতিক্রমধর্মী নিয়মের মধ্যে আছে ডি অরবিটালের ক্ষেত্রে। তো ডি অরবিটাল আমরা আগে জেনেছি যে প্রথমে 4s এ ইলেকট্রন বা s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তারপরে ডি অরবিটালে ইলেকট্রন গিয়েছে, বা 3d তে গিয়ে 4s এ গিয়ে তারপর 3d তে গিয়েছে। কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে আরেকটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে
ডি অরবিটাল সমূহ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হতে যদি একটি ইলেকট্রন কম থাকে তবে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হওয়ার জন্য সে পার্শ্ববর্তী এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে তার অর্ধপূর্ণ এবং ডি অরবিটালে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ করবে এবং এস অরবিটালে একটি ইলেকট্রন কম থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে প্র্যাকটিসে চলে যাই, দেখি ব্যতিক্রম ধর্মী নিয়মটা। ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখি সি আর ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। ক্রোমিয়ামের তাহলে ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর 4s এর ক্ষেত্রে আমরা তাহলে এখন দেখব নিয়ম অনুযায়ী আমার হওয়ার কথা ছিল উচ্চ শক্তি এবং নিম্ন শক্তি অনুযায়ী আমার হওয়ার কথা ছিল 4s2 3d4 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগে জেনে এসেছি যে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 10টি। তাহলে নিয়ম অনুযায়ী 10 এর অর্ধেক হচ্ছে 5টি। যেহেতু 5টি থেকে একটি ইলেকট্রন কম থাকলে বা 10টি থেকে একটি ইলেকট্রন কম থাকলে পার্শ্ববর্তী এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন সে নেবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে একটি ইলেকট্রন যোগ হবে এস অরবিটাল থেকে, সেখানে 5 পাবে, আর এখানে একটি ইলেকট্রন বাদ দিয়ে এখানে 1 হবে। তার মানে ডি অরবিটাল হচ্ছে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় থাকলে বেশি স্থিতিশীল হয়। এরপর আমরা চলে যাই পরিপূর্ণতার ক্ষেত্রে। তো পরিপূর্ণতার ক্ষেত্রে আমরা আরেকটি ইলেকট্রন বিন্যাস করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিতে পারি কপার। কপারের হচ্ছে 29, কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। তো এই ক্ষেত্রে আমরা তাহলে দেখি আবার 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। তাহলে হিসাব অনুযায়ী হচ্ছে এখানে 2টি এবং এখানে 9টি হওয়ার কথা ছিল। তো তা না হয়ে যেহেতু এখানে পরিপূর্ণ হতে একটি ইলেকট্রন কম আছে, সেহেতু সে এখান থেকে একটি ইলেকট্রন নিয়ে এখানে 10টি পূর্ণ করবে, আর এখান থেকে একটি ইলেকট্রন চলে যাবে। তার মানে এখানে হচ্ছে 1 হবে, এখানে 10 হবে। তো আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রমী তাহলে আলোচনা করলাম। এরপর আমরা আরেকটি টপিক সেট করেছি, সেটি হচ্ছে আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে আমরা জানি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি তাহলে যে হাইড্রোজেনের প্রকৃতিতে যে আইসোটোপগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রকৃতিতে 3টি আইসোটোপ রয়েছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রতি ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক সংখ্যা একই। পারমাণবিক সংখ্যার নিচে সাধারণত প্রতীকের নিচে লেখা হয় পারমাণবিক সংখ্যা। তো দেখা যাচ্ছে যে পারমাণবিক সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে এক, কিন্তু ভর সংখ্যা দেখা যাচ্ছে উপরে প্রতি ক্ষেত্রে ভর সংখ্যা বা নিউটন সংখ্যা দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে ভিন্ন। প্রথমটার ক্ষেত্রে 1, পরেরটার ক্ষেত্রে 2, তারপরটার ক্ষেত্রে 3। এক্ষেত্রে নিউটন সংখ্যাও ভিন্ন। 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এরা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তার মানে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় এতটুকুই। তো নেক্সটে তোমাদের সাথে দেখা হবে, আশা করি সবাই ভালো থাকবে।